নমস্কার দর্শক বন্ধুরা, নিউজ ভ্যানগার্ডের এই বিশেষ টক শোতে আপনাদের স্বাগত। শীত পড়ে গেছে এবং বেশ কনকনে ঠান্ডা যদি নাও হয়, এখন কিন্তু বেশ ঠান্ডা পড়েছে এবং আগামী দিনে পারদ আরও নামার সম্ভাবনা রয়েছে। শীত এলেই শীতের সঙ্গে সঙ্গে শীতকালের সঙ্গে সঙ্গে সেখানে নানান ধরনের রোগেরও কিন্তু দেখা পাওয়া যায় এবং বিশেষ করে যারা শ্বাসজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য এই শীতকালটা অনেকটাই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে শ্বাসকষ্ট নিরাময়ের উপায় নিয়েই আমরা কথাবার্তা বলবো। আজকের এই বিশেষ টক শোতে আমাদের স্টুডিওতে রয়েছেন ডক্টর অশোক সিনহা এবং ওনার সঙ্গেই শ্বাসকষ্টজনিত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার ডাক্তারবাবু, স্বাগত আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ডাক্তারবাবু, প্রথমেই যে প্রশ্নটা আপনাকে করব যে শ্বাসকষ্ট, অ্যাজমা এগুলো আমরা শুনে থাকি এবং বিশেষ করে আমরা দেখি যে শীতকাল এই সময়টাতে তার প্রভাবটা অনেকটাই বেশি। আমরা যদি শুরু থেকেই শুরু করি, অ্যাজমা কি বা অ্যাজমা কাকে বলে? প্রথমত একটা কথা বলি, শ্বাসকষ্ট মানে শ্বাস নিতে কষ্ট হওয়া। আচ্ছা, এখন শ্বাসকষ্ট মানেই অ্যাজমা না। আচ্ছা, তাও যদি আমি হার্টের ব্যাপারটা কমপ্লিটলি বাদ দিই, অন্যান্য রোগগুলি যেটা ফুসফুসের রোগ যেটা হয়, এটাতে দুটো রোগ থাকে। একটাকে যেটা আমরা বলি অ্যাজমা, আরেকটার বাংলা কোনো নাম নেই, আচ্ছা, এটাকে সিওপিডি বলে। আচ্ছা, বোঝা সহজ যদি বলি যে যারা খুব বেশি বিড়ি সিগারেট খায়, অথবা যে সমস্ত মারা কাঠের উনুনে রান্না করেন সারা জীবন। আমরা ছোটবেলায় দেখেছিলাম আমাদের রান্নাঘরটা মানে ধোঁয়ায় অন্ধকার থাকতো। ওই রকম সিচুয়েশনে যদি অনেকদিন কেউ থাকে, তখন তার লাংসে যে রিয়েকশনটা হয়, সেটার জন্য যে ডিজিজটা, শ্বাসকষ্টটা হয়, সেটা হলো সিওপিডি। আচ্ছা, এবং মুশকিলটা কি, এমনকি ডাক্তাররাও দুটোর মধ্যে ভুল করেন। আচ্ছা, এটার কারণ হলো সিওপিডি যদি বলি ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, অ্যাজমাও একটা ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। আচ্ছা, তফাৎটা হলো একটা রিভার্সিবল, মানে অ্যাজমার এটা ওষুধ দিলে ঠিকঠাক হয়ে যায়, সিওপিডিটা ওষুধ দিলে ততটা ঠিক হয় না, ইরিভার্সিবল। আচ্ছা, কিন্তু এই দুটো নিয়ে কনফিউশন এখনো, ইভেন সাম ডক্টরস আমি দেখেছি, এটা নিয়ে একটা কনফিউশন থাকে। সাধারণ রোগীদের তো থাকেই। ঠিক ঠিক। সো অ্যাজমা যদি বলি, তাহলে এটা এক ধরনের অ্যালার্জিক রিয়েকশন টু ডাস্ট বেসিক্যালি। বেসিক্যালি এছাড়াও হতে পারে, কিন্তু বেসিক্যালি মোস্ট অফ দ্য কেসেস এটা ডাস্ট, পোলেন, মাইটস, যত রকম নাকে শ্বাসের সঙ্গে যা ঢুকে, এটা ভেতরে গেলে যদি অ্যালার্জি হয়, সেই অ্যালার্জির জন্য ভেতরে যে শ্বাসনালীটা থাকে, এটা ভেতর দিকে ফুলে যায়, সরু হয়ে যায়, শ্বাসকষ্ট হয়, চুলকানি হয়, কাশি হয়। চুলকানি হয়, তারপরে এটা থেকে জল আসে, কফ বেরোয়। নাকে হলে নাকটা ফুলে যায়, নাক বন্ধ হয়, সর্দি হয়। আচ্ছা, নাকে যেটা হয়, বুকে যেটা হয়, একই রোগ। নাকে হলে সর্দি, বুকে হলে শ্বাসকষ্ট। সুতরাং এই রোগটা এমনিতে খুব সিম্পল টু ট্রিট। আমি যেটা বলি যে রোগটা সহজ, রোগীরা কঠিন হয়। আচ্ছা, কারণ এত কুসংস্কার মানুষের মনে, এবং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তি হলো কুসংস্কার, এটা সরানো যায় না। এমনকি ডাক্তারি পাশ করার পরে, এমডি করার পরেও ডাক্তারদের এই কুসংস্কার যায় না। দ্যাট ইজ ইন্টারেস্টিং। কুসংস্কারের পাওয়ারটা এরকম। দেখবেন ডাক্তারদের বলতে যে তোমার শ্বাসকষ্ট, ঠান্ডা লাগাবে না। আচ্ছা, কুসংস্কার, কুসংস্কার। ছোটবেলায় কি হয়, যখনই আমাদের কোনো সর্দি হতো বা জ্বর হতো, কিছু হতো, মা এসে বলতেন, এই তুই ঠান্ডা লাগাইছিস। সো এটা আমাদের মাথায় একদম ব্রহ্মাস্ত্রের মতো ঢুকে থাকে। আর মার কথা তো কেউ বলে না। মা প্রত্যেকবার জ্বর ওঠার সময় বকা খেয়েছি কি, ঠান্ডা লাগাইছিস, ঠান্ডা আইসক্রিম খাইছিলি, ঠান্ডা করছিলি, সামথিং অফ দ্যাট সর্ট, ঠান্ডার দোষ। এবং আমি এমডি ডাক্তারদেরও বলতে শুনেছি ঠান্ডা লাগাবেন না। এর মধ্যে আমি একটা কথা বলি, আগরতলার একজন মানুষ, এখন পুলিশে খুব সিনিয়র পোস্টে আছে, তার ছোটবেলা থেকে আমি তার ট্রিটমেন্ট করি। তার টাইপটা হলো সিভিয়ার টাইপ অফ অ্যাজমা। আচ্ছা, সে পুলিশের ট্রেনিং করেছে শিলংয়ে, শীতে, কিছু প্রবলেম, নাথিং, কিছু হয় না, নাথিং, অ্যাবসলিউটলি। আচ্ছা। এই যে আপনি বললেন যে এই যে ঠান্ডা লাগার কথাটা, যেটা আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি যে ঠান্ডা লাগলে অ্যাজমা হবে, ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট হবে,
কিছু না কিছু একটা সমস্যা হবে। তো এই ঠান্ডা লাগার সঙ্গে যোগাযোগ নেই কেন? কেন থাকবে? একটা জিনিস বুঝুন, ডিজিজটা আমি এইভাবে দেখুন, আমি আমার এই হাতটাতে আমি যদি এইভাবে মারি, ব্যথা পাওয়ার কথা না, না। পাইও নি। কিন্তু সকালে যদি আমি পড়ে গিয়ে একটা হাড় ভাঙা থাকতো এখানে, আর আমি যদি এরকম করতাম, কি হতো? পেন হবে। ঠিক। কেন? এটার দোষে? না, নো, ফ্র্যাকচার আছে এই জন্য। অলরেডি ফ্র্যাকচার আছে। দ্যাট ইজ দ্য স্টোরি। আমরা যখন কারণটাকে ভুল দেখাই, তখন সঠিক কারণের চিকিৎসাটা করি না। ঠান্ডা লাগার জন্য যদি এটা হয়, আমি সারা জীবন ঠান্ডাই অ্যাভয়েড করতে থাকলাম, গরম জল খেলাম, এই করলাম, সেই করলাম, লেবু খেলাম না, টক খেলাম না, এই করতে থাকবে, চিকিৎসা আর হবে না। কুসংস্কারের লক্ষণটা এটা। সো এই জন্য এগুলি শুরুতেই কেটে দেওয়া উচিত। ইয়েস, ঠান্ডার সময় যেহেতু ওয়েদার ইয়েটা যখন হয়, সাডেনলি ঠান্ডা হয়, তখন শুধু ঠান্ডা হয় না, তখন একসঙ্গে পোলেনটা চেঞ্জ হয়, ডাস্ট, ওয়েদারে বাতাসে যে ডাস্ট থাকে, যে মাইটস থাকে, পোলেন থাকে, এগুলি চেঞ্জ হয়, লেপটা, কম্বলটা বেরোয় আলমিরা থেকে, এটার মধ্যে অনেক নোংরা আছে, মাইটস আছে, ইনসেক্টস আছে, তাদের ডাস্টটা নাকে ঢুকে অ্যালার্জি হয়, দোষ পড়ে ঠান্ডার। সো বেসিক্যালি আপনি যদি এই কুসংস্কারগুলি মন থেকে দূর করতে না পারেন, তখন পেশেন্টরা কঠিন হয়ে যায়। পেশেন্টরা তখন মানে রেজিস্ট্যান্ট টু ট্রিটমেন্ট হয়, ট্রিটমেন্ট নিতে চায় না, নিলেও কিছুদিন পরে বন্ধ করে দেয়। কারণ তাদের তো ধারণা এটা আসল কারণ না, আসল কারণ তো ঠান্ডা। ঠান্ডা। ডাক্তার যেটা বলছে এটা ঠিক না। টেম্পারেচার কম হওয়ার সঙ্গে তার সম্পর্ক নেই। সিজনটা চেঞ্জ হচ্ছে, যদি তারপরে এরকম dust হতো, and all তাহলে that। লেতে প্রত্যেকটা লোক এসমায় ভুগতো, মরে যেত সব এসমা রোগী, বা কাশ্মীরে বা তাওয়াঙে। হয় না তো? আর আমার এক পেশেন্ট, আমি এই গল্পটা সবাইকে বলি, সিভিয়ার পেশেন্ট, ইজ অন ট্রিটমেন্ট, ব্যাঙ্গালোর থাকার সময় একদিন ফোন করলো, কাকু আমি কি, আমার বন্ধুরা যাচ্ছে হিমালয়ে 17,000 ফুট, আমি কি যাবো? যাও, আমার যে অ্যাসমা, যা যা, কিছু হবে না, শুধু একটা ইঞ্জেকশন নিয়ে যাবি, তা যদি কোনো কারণে ওইখানে কোনো সিভিয়ার অ্যাটাক হয়, যেটা এখানেও হতে পারে, তখন এই ইঞ্জেকশনটা লাগতে পারে, নিয়ে যাবি, বাট ওষুধ বন্ধ করবি না। সে গেছে, হি কেম ব্যাক, তারপর আগরতলা এসে ওই ওষুধের ভায়ালটা আমাকে গিফট করলো, কাকু কাউকে দিয়ে যদি লাগে। দ্যাটস হাউ ইট ইজ। কিন্তু যদি আপনি নিয়ম না মানেন, আমি যেটা বললাম, ট্রিটমেন্টটা ইজি, পেশেন্টরা কঠিন। কেউ নিয়ম মানতে চায় না, কেউ আমার কথা মতো চলতে চাইবে না, কেউ ওষুধ নিয়মিত নেবে না, তারপরে আশা করবে ট্রিটমেন্ট হবে, তারপরে বিশ্বাস করবে যে ট্রিটমেন্ট নিলেও কিছু লাভ হয় না। কি করবে? 80 to 90% এসমা রোগী যদি নিয়ম মেনে ট্রিটমেন্ট নেয়, তাহলে 100% সুস্থ থাকবে, ফুটবল খেলবে, বৃষ্টিতে ভিজে ভিজে ক্রিকেট, বৃষ্টিতে ভিজে ফুটবল খেলবে, রোদে ক্রিকেট খেলবে, কিছু হবে না। এখন আমি বারবার একটা কথা বলছি, নিয়ম মেনে, নিয়ম মেনে। প্রপার ট্রিটমেন্ট, প্রপার ট্রিটমেন্টটা কি? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য প্রপার ট্রিটমেন্ট? একটা জিনিস বুঝুন, ডাক্তারিতে কোনো ইন্ডিভিজুয়াল ইম্পর্টেন্ট না। আমি ডাক্তার অশোক সিনহা, আমার 50 বছরের এক্সপিরিয়েন্স হ্যাজ নো মিনিং। আমি অ্যাজমার ট্রিটমেন্ট আবিষ্কার করিনি। অ্যাজমার ট্রিটমেন্ট আবিষ্কার করেছেন পৃথিবীর বহু জায়গার বড় বড় চিকিৎসকরা বসে, তারা হাজার একটা প্রসেস, সায়েন্টিফিক মেথড আছে একটা, সেই মেথডে একজন বললেই হবে না, প্রমাণ করতে হবে, এভিডেন্স থাকতে হবে, এভিডেন্স করতে করতে কালেক্ট করে তারপরে সমস্ত পৃথিবীতেই এটাকে বলে ওই পার্টিকুলার স্পেশালিটির একটা সোসাইটি থাকে, যেখানে সমস্ত কনসালটেন্টরা একসঙ্গে থাকে। যেমন ইন্ডিয়ান চেস সোসাইটি আছে, পৃথিবীতে সমস্ত পৃথিবীর ডাক্তাররা মিলেও একটা অ্যাসোসিয়েশন আছে, তারা সবাই মিলে একটা গাইডলাইন তৈরি করে হাউ দিস শুড বি ট্রিটেড। জিনা গাইডলাইন বলে এটাকে। জিনা গাইডলাইনটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। তারপরেও ইন্ডিয়ান ভেরিয়েশনের জন্য ইন্ডিয়ান চেস সোসাইটিরও একটা গাইডলাইন আছে, ইন্ডিয়ান কন্ডিশনের জন্য কি কি ভেরিয়েশন হবে ফ্রম জিনা গাইডলাইন। এখন আমি একজন ডাক্তার, আমি যদি এইসব না দেখে শুধু নিজের মর্জি মতো চিকিৎসা করতে শুরু করি, ভুল হবে। পরিষ্কার কথা। আপনি একটা নতুন ক্যামেরা কিনলেন, এই ক্যামেরার কোম্পানি যে ইনস্ট্রাকশন দিয়েছে সেটা আপনি মানবেন না, আবার বলবেন ক্যামেরা খারাপ, এটা হয় না তো। নতুন ক্যামেরা ভাই, এটা নতুন ক্যামেরার নতুন সিস্টেম, তারা লিখে দিয়েছে এই করতে হবে, প্রথম চার্জিং এরকম, তৃতীয় চার্জ, এভরিথিং ইজ রিটেন ডাউন, ইউ ফলো দ্যাট গাইডলাইন। মেডিকেল ট্রিটমেন্টও প্রত্যেকটা, মানে আদার দেন অর্ডিনারি ডিজিজেস, প্রত্যেকটা ডিজিজের একটা প্রোটোকল থাকে। এবং ত্রিপুরা একমাত্র জায়গা যেখানে ইমার্জেন্সিতে পর্যন্ত প্রোটোকল টাঙানো নেই।
আচ্ছা, যে কোনো সিভিলাইজড হসপিটালে ইমার্জেন্সিতে প্রোটোকল থাকবে পয়জনিং এ কি করতে হবে। প্রত্যেকটা ডাক্তার মানুষ, তারা কেউ সুপার ইন্টেলিজেন্ট 4000 আইকিউর লোক না যে ইমিডিয়েটলি মনে পড়ে যাবে সবকিছু স্টেপ ওয়াইজ। সামনে লেখা থাকলে পয়জনিং যখন আসে কর্নারে দেখলেই তো হয়, এন্ড ইট ইজ দ্য প্রসিজিওর। যে হাসপাতালের ইমার্জেন্সিতে এটা থাকবে, ওয়ার্ডে এটা থাকবে। ঠিক। বহু বছর আগে আমি জিবি বাজারে হাঁটছি, এমন সময় আমার পরিচিত কমলপুরের এক পেশেন্ট এসছে, আমাকে দেখে বলছে, স্যার স্যার এরকম আমার এই আত্মীয় বিষ খেয়েছে, ভর্তি হয়েছে এখানে। তাই বললাম কি বিষ? কি জানি, মানে ট্রিটমেন্ট কি চলছে তাহলে? তারা তো ট্রিটমেন্ট করতেছে। আরে তুমি এখন বাড়িতে ফোন করো তো, কি বিষ? বাড়ির তারা জানে না। তাকে কোথায় পাওয়া গেল? মাঠে ওই গাছের নিচে। ওইখানে যাও, ইউ উইল ফাইন্ড সামথিং। বিষের বোতলটা পাওয়া যাবে এখানে। তারা গেল এখানে, গিয়ে দেখলো বেগুনের বোতল একটা। তারপরে আমি দেখলাম এখানে যেটা হচ্ছিল, তারা যেহেতু বিষের এটা বের করেনি, সিমটম দেখে করছে। বেগুনের ট্রিটমেন্ট আর অন্যান্য এই জাতীয় বিষের ট্রিটমেন্টে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। আচ্ছা, আর তুমি যদি বিষের খবরটা না নাও, তাহলে এই ফান্ডামেন্টাল ডিফারেন্সটা, একটা ওষুধ দেওয়া যায় না বেগুনের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে ওষুধটা দিতে হয়। মানে এখানে ইনভেস্টিগেশনটাও একটা এভরিথিং, ইম্পর্টেন্ট পার্ট। মানে এই যে বলছি প্রোটোকলটা, হ্যাঁ, প্রোটোকলটা তাহলে মেইনটেইন পয়জনিং এর প্রোটোকলটা যদি থাকতো, তাহলে প্রথমেই লেখা থাকতো হোয়াট ইজ দ্য পয়জন। হোয়াট ইজ দ্য পয়জন। এখন ইমার্জেন্সি আসছে, তারা ট্রিটমেন্ট শুরু করেছে। প্রোটোকলটা থাকলে সেই জুনিয়র ডাক্তারের খেয়াল হতো, আরে কাউকে জিজ্ঞেস করতে হবে পয়জনটা কি। প্রোটোকল না, আই এম নট ব্লেমিং এনিওয়ান। প্রোটোকল থাকাটা এই জন্য জরুরি দ্যাট ইউ ক্যানট রিমেম্বার এভরিথিং অল দ্য টাইম। ঠিক। তুমি তো মানুষ, তো ভগবানের বাচ্চা তো না। হ্যাঁ, আমি ভগবানের সন্তান বলতে পারো, তবু তো ভগবান না। সো ইউ হ্যাভ টু নিড সাম গাইডলাইন। সবগুলি প্রোটোকল সাজানো থাকে। আনকনসিয়াস পেশেন্ট কি করতে লাগবে? প্রোটোকল দেখলেই। আমাদের এখানে এটা করে না। লন্ডনে কেউ যদি এন্ট্রান্স দিতে যায় আর তার কাছে যদি কোনো আনকনসিয়াস পেশেন্ট সম্বন্ধে জিজ্ঞেস করে, সে যদি 100% পারফেক্টলিও বলে সবকিছু, শুধু একটা কথা যদি মিস করে, সে ফেল। কি কথা? কল দ্য স্পেশালিস্ট। আনকনসিয়াস পেশেন্ট, তুমি জেনারেল ডিউটি অফিসার, তোমার ফার্স্ট ডিউটি নার্সকে বলো সেন্ড এ কল টু দ্য স্পেশালিস্ট। তারপরে তুমি বাকিটা করো। দ্যাট উইল সেভ টাইম। তুমি সব কিছু দেখার পরে যতক্ষণে তুমি ডাকবে, ততক্ষণে পেশেন্ট মাইট বি ডেড। এজন্য আগে ওইটা করতে হবে। আগে ফার্স্ট জব ইজ সিস্টারকে বলা সেন্ড এ কল। তারপরে তুমি লাইফ সেভিং প্রসিজিওর করতে থাকো, ইয়ে করো। প্রোটোকল আছে। প্রোটোকল আমি দেখেছি এখানে প্রোটোকল, মানে ব্লেম করছি না, বাট দ্য সিস্টেম হ্যাজ নট স্টার্টেড। ঠিক। মানে তাহলে আমরা দেখছি যে শ্বাসকষ্টেও তাই। প্রোটোকলটা মেইনটেইন শ্বাসকষ্টের করা একটা খুব প্রোটোকল ইম্পর্টেন্ট। আছে, এবং এই প্রোটোকল গাইডলাইন তৈরি করেছে ইন্ডিয়ার সবচেয়ে বড় বড় যারা চেস্ট স্পেশালিস্ট আছেন তারা। আর আমি যদি এটাতে পরিবর্তন করতে চাই, তাহলে আমি এখানে পরিবর্তন করতে পারবো না। আমি যখন কনফারেন্সে যাব, তখন আমি আমার প্রপোজাল রাখবো এখানে। দ্যাট ইজ দ্য মেথড। ঠিক। ইন্ডিভিজুয়ালি করা যায় না। ইমার্জেন্সিতে হয়তো এর সাথে করা যায়, কিন্তু প্রসেসটা, অ্যাজ লং এজ ইউ ফলো দ্য প্রোটোকল, ট্রিটমেন্ট ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কিন্তু সামহাও ওই কালচারটা আমাদের মধ্যে গড়ে ওঠেনি এখনো, প্রোটোকল ফলো করার। আচ্ছা। All you have to do is, any disease, you find out the protocol. তুমি পড়াশোনা করো, সব করো, কিন্তু ফাইনালি কি করতে লাগবে? এটা একটা মাথার থেকে 50টা মাথা ভালো। এই 50 জন সিনিয়র ডাক্তার মিলে যেটা ডিসাইড করেছে, এরকম করা ভালো। এবং যদি যারা প্রপারলি, তারা জানে, এভিডেন্সও লেখা থাকে, এটা কতটুকু বিশ্বাসযোগ্য, এটা কতটুকু, এটা তো স্ট্যান্ডার্ড A B C গাইডলাইন এগুলি থাকে। আচ্ছা। এভিডেন্স A, এভিডেন্স B থাকে, এগুলি। এটাকে বলে এভিডেন্স বেসড মেডিসিন। মানে আমি যেটা করছি এটা যে সঠিক, এটার প্রমাণ আছে, আমি আন্দাজের উপরে করছি না ব্যাপারটা। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সবকিছু করা যায় না, কিন্তু বেসিক্যালি ইফ ইউ আর ওরিয়েন্টেড যে আমি যেটাই করব এটা প্রমাণ আছে, এই জন্যই করব। তারপরেও আমি বলি, ধরুন 1998-99-তে আমার একটা বই আছে যে অ্যাজমার উপরে, সেই কত বছর আগে, 23-24 বছর আগে। সেটাতে আমি লিখেছিলাম যে সঙ্গে যদি সর্দি থাকে, তাহলে সর্দির ট্রিটমেন্টও করতে লাগে, নাহলে শ্বাসকষ্ট কমতে চায় না। সেটা ছিল আমার অবজারভেশন।
কিন্তু তখন তো ত্রিপুরা মোবাইল নেই, ইন্টারনেট নেই, এরকম আমরা কোনো কমিউনিকেশন করতে পারতাম না কারোর সঙ্গে। 2001 সালে অ্যাপোলোতে গিয়ে একজন সিনিয়র কনসালটেন্টের সঙ্গে যখন ট্রেনিং করলাম, তখন তার ক্লাসে গিয়ে শুনলাম যে 2021-এ একেই এটা ইন্টারন্যাশনালি প্রথম অ্যাকসেপ্টেড হয়েছে যে সর্দির সঙ্গে শ্বাসকষ্টের যোগাযোগ আছে। তো আমরা ত্রিপুরাতে বসে জানতাম না, আন্দাজ করেছি। নাকের ট্রিটমেন্টের কোনো ওষুধও পাওয়া যেত না, অড এদিক সেদিক ওষুধ দিয়ে উইস টু গেট রেসপন্স। কিন্তু যখন দেখলাম প্রপারলি, তখন দেখলাম বাজারে ওষুধও আসতে শুরু করলো। যখন মার্কেট দেখলো যে এরকম ওষুধটা অ্যাপ্রুভ হয়ে গেছে এই রোগটার এটা করার জন্য, তখন আমরা নাকের স্প্রে পাওয়া যেতে শুরু করলো। তার আগে অনেক খুঁজে পেতে বের করতাম আমরা কি দেওয়া যায়। সো আলটিমেটলি ওইসব এক্সপেরিমেন্টে না গিয়ে এনি ডক্টর হু ওয়ান্টস টু ট্রিট অ্যাসমা প্রোটোকল ফলো করবে, ব্যাস। কোন স্টেজে কত ডোজ দিতে হবে, কতবার দিতে হবে, বাচ্চাদের কি দিতে হবে, কোন ওষুধটা বাচ্চাদের জন্য প্রপার, কোনটা অ্যাডাল্টের জন্য প্রপার, সব লেখা আছে। তো আন্দাজ করতে গেলেই ভুল। তো আপনি বাচ্চাদের কথাও বললেন, বড়দের কথাও বললেন। একটা বিষয় যেটা অনেক সময় শোনা যায়, জেনেটিক ব্যাপারটার উপর কতটা এই অ্যাজমা বা শ্বাসকষ্ট ডিপেন্ড করে? বাবা মার থাকলে বা পরিবারের কেউ থাকলে কতটা ডিপেন্ড করে? এরকম হবেই, এরকম বিষয়টা কি হবেই বলে কিছু হয় না বায়োলজিতে, চান্স বাড়ে, বাট ইট ইজ ইম্যাটেরিয়াল। ইউ সি, এই যে প্রশ্নগুলি না, এগুলি বিপজ্জনক এই কারণে যে সাপোজ একটা বাচ্চাকে নিয়ে বাবা মা এসছে, আমি জিজ্ঞেস করে বসলাম আপনাদের কারো আছে? মা বলল আমার আছে। ফর নেক্সট 30 ইয়ার্স এই মাটা সাফার করবে ওই ইয়েতে, শ্বশুর বাড়িতে, তোর জন্য বাচ্চাটা এরকম। আমি তো এই প্রশ্নই করি না, বিকজ ইট ইজ ইমম্যাটেরিয়াল। যদি এমন হতো যে মার থাকলে আমি নীল ওষুধ দেবো, বাবার থাকলে আমি হলুদ ওষুধ দেবো, তাহলে জিজ্ঞেস করার জাস্টিফিকেশন আছে। আদারওয়াইজ ইট হ্যাজ নো ভ্যালু আদার দেন ক্রিয়েটিং এ রিফট ইন দ্য ফ্যামিলি। সেই পরিবারের মধ্যে একটা যন্ত্রণা সৃষ্টি করা ছাড়া এই প্রশ্নের কোনো কোনো যুক্তি নেই এটা করার। আমি করি না কোনোদিন, কার আছে তা সে জিজ্ঞেস করি না, মিনিংলেস। একদম পলিউশন এখনকার দিনে তো দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে হচ্ছে, বায়ু দূষণ বেড়ে গেছে। তো এই বিষয়টা কতটাই সরাসরি অ্যাজমা বা শ্বাসকষ্টের জন্য দায়ী? পলিউশন অ্যাজমার জন্য দায়ী না, কিন্তু পলিউশন অ্যাজমাটাকে ওয়ার্স করে, ইরিটেট করে। আচ্ছা, ইউ সি, আমার হাতে একটা কাটা, এই কাটাটার জন্য স্পিরিটটা দায়ী না, কিন্তু স্পিরিট দিলে জ্বালা করে। দ্যাট ইজ হাউ ইট ইজ। কেটেছে, আমি ব্লেড দিয়ে কেটেছি, এটা ভুল করে কেটে গেছে, চাকু দিয়ে মাছ কাটার সময় হাত কেটেছে, ফাইন। কিন্তু স্পিরিট দিলে জ্বালা করে, তার মানে কি স্পিরিট ইজ রেসপন্সিবল ফর দ্য কাট? নো, স্পিরিটটা ইরিটেন্ট। ওয়েদারটা যখন খারাপ হয়, মানে ধুলাটুলা বেশি থাকে, ইট ইজ এন ইরিটেন্ট। নর্মাল লোকেরই কষ্ট হয়, দিল্লি নামলেই শ্বাসকষ্ট হয় আমারও, দিল্লি যাও এই সময় যে অবস্থা। সো এটা একটা ইরিটেন্ট, নট এ কজ। খারাপ হতে পারে, ওয়ার্সেনিং হতে পারে, শ্বাসকষ্ট বাড়তে পারে, কিন্তু শ্বাসকষ্ট হওয়ার কারণ না, এটা অ্যাজমা হওয়ার কারণ না। আপনি প্রথমেই বলছিলেন যে অ্যাজমাটা রিভার্সিবল, এটাকে ঠিক করা যেতে পারে। রিভার্সিবল, কিউরেবল বলিনি। আচ্ছা, মানে রিভার্সিবল মানে তাহলে কি বলছেন? যে নরমাল লাইফ লিড করবে। আচ্ছা, মেডিসিন নেবে, নরমাল লাইফ লিড করবে। মানে মেডিসিনটা জরুরি, ঠিকঠাক ভাবে নিতে হবে, নিয়ম মেনে নিতে হবে, নরমাল লাইফ লিড করবে, একদম নরমাল। আমি তো আমার পেশেন্টদের বলি, লিড এ নর্মাল লাইফ, ইট নর্মাল ফুড, ফুটবল খেলো, ক্রিকেট খেলো, যা খুশি করো, বাট ওষুধ নিয়মিত নাও। আচ্ছা, ইসি, আমরা যখন কাউকে একটা রেস্ট্রিকশন দিই, ডাক্তার আর টিচার ইয়াং মাইন্ডে কিন্তু খুব ইমপ্রেসিভ হয়। বাচ্চারা মার কথাই শুনে না, ম্যাডাম বলেছেন এটা হলুদ, তাহলে এটা হলুদ, দিদিমণি বলেছেন এটা, তো দিদিমণি বলেছেন এটা, এটা সাংঘাতিক একটা বাচ্চাদের মনে থাকে। ডাক্তাররা যখন কিছু একটা চট করে একটা রেস্ট্রিকশন দেয় না, লাইফ লং বাচ্চাটার মনের মধ্যে একটা ইনহিবিশন থাকে ফর ডুইং এনিথিং। সিরিয়াস হার্টের রোগ আছে, ভালভ নষ্ট হয়ে গেছে, এগুলো অন্য জিনিস। বাট ব্রঙ্কিয়াল অ্যাজমা অর্ডিনারি ডিজিজ, হাইলি ট্রিটেবল ডিজিজ, সুস্থ থাকবে সারা জীবন, কোনো প্রবলেমই না। আচ্ছা, তো এই অ্যাজমা বা শ্বাসকষ্টের কথা যদি আমরা বলি, এই মুহূর্তে দাঁড়িয়ে কি কি চিকিৎসা পদ্ধতি অ্যাভেলেবেল রয়েছে? কারণ ছোটদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে কি চিকিৎসা পদ্ধতিটা আলাদা? কিভাবে তাহলে হবে সেটা? আলাদা না, ডোজ এবং টাইপ অফ ড্রাগস একটু ডিফার করে। আচ্ছা, আমি সিওপিডির কথা বলছি না এখানে, যারা সিগারেট খায় তাদেরটা আজকে আলোচনা নাই করলাম, কিন্তু ওই অ্যালার্জির জন্য যাদের অ্যাজমা হচ্ছে, ইউ সি, ডিজিজটা কি প্রথমে বুঝতে লাগবে। ডিজিজটা কি? এটা হলো এক ধরনের
অ্যাবনর্মাল রিয়েকশন ধুলার প্রতি। যেই ধুলোটা আপনার নাকে ঢুকলে কিছু হয় না, আমার নাকে ঢুকলে এটা ইরিটেট করে। সো এটা নর্মাল রিয়েকশন না, কারণে আর যাচ্ছি না। নর্মাল রিয়েকশন না, ইট ইজ অ্যাবনর্মাল রিয়েকশন, যেটা অ্যালার্জিক রিয়েকশন, ঠিক। যেটাকে ব্লাড টেস্ট করলে ইওসিনোফিল কাউন্টটা বেশি হবে, ই। আচ্ছা। সো এইটার অ্যালার্জির অ্যান্টি অ্যালার্জিক। অ্যান্টি অ্যালার্জিকে কি হয়, ইমিডিয়েট অ্যালার্জিটা স্টপ করছে, বাট ভেতরে এই অ্যালার্জিক রিয়েকশনটা যে একটা চেইন রিয়েকশন স্টার্ট করে বডিতে, ওইটার উপরে অ্যান্টি অ্যালার্জিকের কোনো অ্যাকশন থাকে না। আচ্ছা। ইউ গেট মাই পয়েন্ট? হয়তো চুলকানিটা কমলো, সর্দিটা কমলো, কিন্তু ভেতরে যেটা চেইন রিয়েকশন ইমিউনিটিতে স্টার্ট হয়ে গেছে, ওইটাকে স্টপ করতে পারে না। সো দ্য কমপ্লিকেশনস উইল কন্টিনিউ। আচ্ছা। মানুষের সর্দি হয় ছোটবেলায়, কেউ পাত্তা দেয় না, পাত্তা দেয় না। নাক বন্ধ থাকে, ইয়ে থাকে, একটু বড় লোকে যায়। যাদের পারসিস্ট করে তাদের ক্ষেত্রে অ্যাসমা হওয়াটা খুব কমন, কারণ তারা ওই ক্ষেত্রে এটাকে স্টপ করেনি। কারণ নাককে কেউ পাত্তাই দেয় না, যদিও নাককে খুব বলে নাক কাটা গেলে আমার জীবন গেল, কিন্তু নাককে কেউ পাত্তাই দেয় না। সর্দি চলতে থাকে, তারপর সর্দি থেকে কাশি হয়, কাশি থেকে আস্তে আস্তে শ্বাসকষ্ট হয়। মানুষ এটা দেখেও তারপরেও রিয়েলাইজ করে না যে নাকের মধ্যেই অ্যালার্জিটাকে যদি আটকাতে পারি, তাহলে এটা আলটিমেটলি শ্বাসকষ্টে যাবে না। বিকজ দিস ইজ দ্য গেটওয়ে টু দ্য লাং। লাংসের গেট এটা। অ্যালার্জিটা এখান থেকে শুরু হয়, স্লোলি প্রোগ্রেস করতে করতে নিচে যায়। কারো কারো ডাইরেক্টলিও হয়, কিন্তু 80% কেসে নাক থেকেই হয়, সর্দি থেকেই হয়। আচ্ছা। আর সর্দিটাকে কেউ পাত্তা দেয় না, অথচ ওই সময়ে করলে বেশিরভাগ অ্যাসমা আটকানো যেত। সো আমার যেটা রিকোয়েস্ট, এই পরশুদিন একজন ইএনটি সার্জনের সঙ্গে গল্প করছিল, ওষুধ নিতে চায় না, নাকের ওষুধ নিয়ে কি হবো? আরে নাকের ওষুধ নিয়ে জিন্দগি বদল যায়গি বলে না, লাইফ সেভ হয়ে যাবে নাকের ওষুধ নিলে। কারণ অ্যালার্জিক রাইনাইটিসে যদি ট্রিটমেন্ট না করে, এক তো তার নাকের ওয়াল ড্যামেজ হতে পারে, ডিএনএস, এটা অপারেশন লাগবে। ক্রনিক সাইনোসাইটিসে অপারেশন লাগতে পারে, কান নষ্ট হতে পারে, ফ্রন্টাল সাইনোসাইটিসে বড় অপারেশন লাগতে পারে, হিউজ ঝামেলা সারা জীবনে। কানে কম শুনতে পারে, সবার হবে এমন কেন? হয়, অনেকের, অনেক দেখেছি আমি হয়, বিশেষ করে বেশি ছোটবেলায় যাদের স্টার্ট হয় তাদের না করলে সব নষ্ট হয়। সো নাকের অ্যালার্জি ট্রিটমেন্ট করাটা জরুরি। এখন ট্রিটমেন্টটা কি? শুধু যদি আমি অ্যান্টিহিস্টামিনিক নিতে থাকি, মেবি সিমটম থাকবে না, কিন্তু ভেতরের কমপ্লিকেশন চলতে থাকবে। আচ্ছা। সো কারণ একটা অ্যালার্জিক প্রসেস, এটা সিঙ্গেল লিনিয়ার প্রসেস না, এটা একটা গাছের শেকড়ের মতো, এদিকে কিছু, এদিকে আমি একটা দুইটা তিনটা ব্লক করলাম হয়তো সিমটমস, কিন্তু বাকিগুলো চলতে থাকবে। দেয়ার ইজ অনলি ওয়ান ড্রাগ, একটা খালি ওষুধ আছে যেটা এই সমস্ত ইয়েটাকে, সিস্টেমটাকে ব্লক করে, সেটা হলো স্টেরয়েডস। আচ্ছা। এখন স্টেরয়েড একটা স্টেরয়েডের ব্যাপারেও তো ব্যাড ওয়ার্ড। আচ্ছা। স্টেরয়েড শুনলেই অনেকের চিন্তা একটা হয়ে যায়। কারণ আছে, ইউ সি, কারণটা এরকম যে সাপোজ একটা অপরিচিত লোক এসছে, সে হঠাৎ করে একটা খারাপ কাজ করলো, এটা বাজারে মুখরোচক গল্প হবে না, ঠিক না? এখন একজন সাধু এসছে, মহাশিক্ষিত, উচ্চশিক্ষিত, সবাই গিয়ে খুব মোহিত, লোকটা আরে কি অসাধারণ জ্ঞানী মানুষ। 15 দিন পর্যন্ত মানে বাজারে বিরাট রটলো যে মহান সন্ন্যাসী একজন এসছে। 17 দিনের মাথায় দেখলাম লোকটা তো চোর। এইটা কিন্তু সংবাদ খাবে ভালো। কেন? বিকজ হি ক্রিয়েটেড ওয়ান ইমপ্রেশন এন্ড দ্য রেজাল্ট অন্য, ডিফারেন্ট। তখন এটা আদারওয়াইজ স্টেরয়েডের ক্ষেত্রে তাই ছিল। আচ্ছা। অনেক কমপ্লিকেটেড ডিজিজে যখন প্রথমবার স্টেরয়েড এলো, দিয়ে দেখলো ফ্যান্টাস্টিক, তখন স্টেরয়েডের সাইড এফেক্ট, তখনকার দিনে সাইড এফেক্ট নিয়ে এত চিন্তাও করতো না। স্টেরয়েড দিল অ্যাজমাতে, দিয়ে দেখলো নর্মাল হয়ে গেছে রোগী। 2 মাস 3 মাস 4 মাস ফাইন, তারপরে দেখা গেলো কাজ করছে না, এন্ড স্টেরয়েডের পরিমাণ বাড়াতে লাগছে। তারপরে দেখা গেলো কমপ্লিকেশন, এই পা ফুলছে, সুগার হয়ে গেল, প্রেশার বেড়ে গেছে, স্কিন ফেটে যাচ্ছে, বন্ধ করলে আরো বিপদ হচ্ছে। ওই তখন গিয়ে স্টেরয়েড বদনাম হয়ে গেল। আচ্ছা। বাট স্টেরয়েড ইজ এ গডস গিফট। স্টেরয়েডের ক্ষেত্রে কি এমন কোনো বিষয় আছে যে অ্যাডিকশন হয়ে যায় বা কোনো এরকম ব্যাপার যে না খেলে ভাতে অ্যাডিকশন হয়? আর ইউ অ্যাডিক্টেড টু রাইস?
আর ইউ অ্যাডিক্টেড টু ওয়াটার? কেন? আপনি রোজ জল খেতে লাগে, তার মানে কি অ্যাডিকশন? এই ওয়ার্ডটা কেন ইউজ হবে ওষুধের সঙ্গে? দের ইজ নো অ্যাডিকশন। যারা ব্লাড প্রেশারের ওষুধ খায় তারা কি ব্লাড প্রেশারের ওষুধ? স্টেরয়েড এবং তার পাশাপাশি যদি আমরা দেখি ইনহেলার, একদম কমনলি ইউজ, যেটা একটা বলা চলে সুপারস্টিশন আপনি বলছিলেন, যে প্রথমেই যদি কোনো ছোট বাচ্চাকে ইনহেলার দেয় প্রেসক্রাইব করে ডাক্তার, তখনই একটা প্রথম জিনিস শোনা যায়, এই বয়সী ইনহেলার, এটা তো অ্যাডিকশন হয়ে যাবে, অভ্যেস হয়ে যাবে, পরে আর এটা ছাড়া চলবেই না। আমি একটা সাজেশন দিই, প্লিজ ডোন্ট মাইন্ড। আমি সাজেশনটা দেই পেশেন্টকে ট্রিটমেন্ট করার পরে, বাচ্চা ছেলে যদি 8-10 বছরের হয়, আমি বলি বাবা বাড়িতে যাবি, কিছু কাঁঠাল পাতা কালেক্ট করে রাখবি, আর যারাই এসে বলবে এই বাচ্চারা ইয়ে, সঙ্গে সঙ্গে কাঁঠাল পাতা দিয়ে বলবি ডাক্তারবাবু কইছে আপনি খাইতেন। কাঁঠাল পাতা কে খায়? ছাগলে, কয়ে দিবি। বিকজ পিপুল হু ডোন্ট নো এনিথিং, আপনি যদি তাদের কথায় বিশ্বাস করেন, দেন ইউ হ্যাভ টু সাফার, ইউ নিড টু সাফার। কুসংস্কার আছে এই জন্য ভগবান সাফারিং দেবে না এমন কোনো আইন নেই। কিন্তু আমি জানি না আগুনে হাত দিলে হাত পুড়ে, আমি তো হাত ঢুকিয়ে দিয়েছি, পুড়বে। আমার কুসংস্কার আছে এই জন্য আমার নাতিকে আমি ওষুধ দেবো না, নাতি কষ্ট পাবে, তার কান যাবে, তার লাংস যাবে। সো হু শুড বি পানিশড? দ্যাট ওল্ড ম্যান। যে আনপড় একটা লোক, আনপড় ইন দ্য সেন্স হতে পারে পিএইচডি ইন ফিজিক্স, কিন্তু মেডিসিনের এই সাবজেক্টে কিছু জানে না, হি মে বি এ ডক্টর, সে জানে না এটা সম্বন্ধে, কিন্তু কমেন্ট করবে কেন? ঠিক। তার যদি ডাউট থাকে, হি শুড কাম টু মি, আমার কাছে এসো, জিজ্ঞেস করো আমাকে আপনি কেন দিলেন এই বাচ্চাটাকে এই ওষুধটা, যদি ক্ষতি হয় সেটা জিজ্ঞেস করো, তাহলে আমি এটা অ্যাকসেপ্ট করি। বাচ্চার ব্যাপারে হোক বড়োর ব্যাপারে অ্যাংজাইটি হওয়াটা স্বাভাবিক। আমি একটা ওষুধ সম্বন্ধে আমার ভয় আছে, আমি যদি দেখি ডাক্তার এই ওষুধটা দিয়েছেন, এটা নিয়ে আমার একটা ভীতি আছে, আমার কি করা উচিত? ওষুধ বন্ধ করা উচিত না ডাক্তারের সঙ্গে আলোচনা করা উচিত? এরা ওষুধটা বন্ধ করে দেয়, কষ্ট পায়, এবং কিছু আনস্ক্রুপুলাস লোক আছে যারা এটাকে অ্যাডভান্টেজ করে নেয়, বারে বারে গেলে পরে নেবুলাইজ করে টাকা নিয়ে নেয়, আবার গেলে আবার নেবুলাইজ, বয় সাফার্স, কষ্ট। স্টেরয়েডের ব্যাপারটা আমি বলি, স্টেরয়েড ইজ এ গুড ড্রাগ যদি আমি এটাকে প্রপারলি ইউজ করি। এখন অ্যাকিউট অ্যাজমাটিক অ্যাটাক, স্টেরয়েড না দিলে উদ্ধার করা যাবে না। আপনার 5th or 6th ডে অফ করোনা, স্টেরয়েড না দিলে সব মরে যেত। স্টেরয়েডের টাইমিংটা বুঝতে লাগে, কতটুকু দিতে লাগবে, কখন দিতে লাগবে। দ্যাট ইজ ওয়াই ইউ আর আ ডক্টর, বাকিরা ডাক্তার না। তুমি ডাক্তার, তুমি পড়াশোনা করে এটা বুঝবে। আমার মনে আছে করোনার যখন প্রায় 1 মাস হয়ে গেল করোনা, আমি একবার রাজাধরকে ফোন করলাম, বললাম রাজা তোমরা স্টেরয়েড ইউজ করছো না কেন? রাজাধর ক্যালকাটা, খুব মানে হি ইজ এ গুড ম্যান, মানে দাদা আমাকে আপনি বলবেন না, আপনি বড়, এরকম। এফআরসিপি খুব ভালো ডাক্তার, এক্সেলেন্ট ডাক্তার, ইন্ডিয়ার একজন টপ নলেজেবল ডাক্তারদের মধ্যে একজন। তোমরা স্টেরয়েডটা ইউজ করছো না কেন? দাদা এখনো ভয়ে ভয়ে আছি, আগামী 2 দিন দেখে নি, বোধহয় করবো। যেই মুহূর্তে স্টেরয়েড স্টার্ট করলো ইউজ করতে, ডেথ রেট কেম ডাউন। কিন্তু বললেই তো ইউজ করা যায় না, তারাও তো বুঝতে লাগবে ব্যাপারটা, স্টাডি করতে হবে, অন্য দেশের রিপোর্ট, ইটালির রিপোর্ট কি, ওখানে রিপোর্ট কি, সব দেখে। সো স্টেরয়েড ইজ এ লাইফ সেভিং ড্রাগ। স্টেরয়েডের প্রবলেম হলো তুমি যদি লং টার্ম ইউজ করো, তাহলে বডিতে যে নর্মাল স্টেরয়েডটা হয় সেটার প্রোডাকশন কমতে থাকে। আমি যদি বাইরে থেকে জল ঢালতে থাকি, তাহলে ভেতরের জলের সোর্সটা মনে করে আর তো দরকার নেই, আমার পাম্প জল তো আছে, আমি আর পাম্প করবো না। সো ইট স্টপস স্লোলি। তখন যদি আমি স্টেরয়েডটা বন্ধ করি, তখন বডিরও প্রোডাকশন হবে না, বাইরেরটাও নেই, কোলাপস হয়ে যায়। এগুলি, এই জাতীয় অনেকগুলো কমপ্লিকেশন আছে স্টেরয়েডের। এখন অ্যাজমাতে স্টেরয়েড না দিলে কমবে না। সো হোয়াট টু ডু, কি করা যায়? তখন দেখা গেল যেটাকে বলে ডিজাইনার স্টেরয়েড, স্পেসিফিক্যালি ডিজাইনড স্টেরয়েড। কিরকম ডিজাইন করব? সাপোজ আমি 100 নর্মাল স্টেরয়েড যেটা বাজারে পাওয়া যায় নিয়ে নিলাম মুখে, এটা থেকে 80 to 90% অথবা 50% অ্যাবজর্ব হবে, 50% ওয়েস্ট হবে। তাহলে আমি 100 খেলে 50 পাচ্ছি, অ্যাবজর্ব হচ্ছে। এর মধ্যে 1% মানে 0.5 আমার লাংসে যাচ্ছে, বাকিটা অন্য। আর যার কোনো কাজ নেই সে কুকাজি করবে, সাইড এফেক্ট দেবে। লাংসে শুধু পৌঁছাচ্ছে 0.5, মানে 100তে 0.5 লাংসে পৌঁছাচ্ছে, ওইটাই কাজ করছে, বাকিটা কাজ করছে না। দ্যাট মিনস হাউ মাচ আই নিড, আমার আসলে প্রয়োজন কত? 0.5। এইবার আমি এমন একটা স্টেরয়েড তৈরি করলাম যেটা ফুসফুসে আমি ডাইরেক্টলি দেবো। আচ্ছা, এটার সঙ্গে আরেকটা কোয়ালিটি দিলাম যে এটা ব্লাডে অ্যাবজর্ব হবে না। আচ্ছা, তখন কি হবে?
অ্যাবজর্ব হবে না ইজ ইম্পসিবল, এটার অ্যাবজর্পশন 50%, এটার অ্যাবজর্পশন 0.1% করে দিলাম। আচ্ছা, তাহলে সেখানে এটা যদি আমি 100 দিই, সাইড এফেক্টের চান্সেসটা কম থাকবে নাকি? মিনিমাল মানে কি জিরো, কারণ এখানে কত ব্লাডে 50, 50%, এখানে ব্লাডে কত আসছে 0.1% এর মতো। প্রথমে আমি দিচ্ছি কতটুকু, ওইখানে আমি 100 দিলাম তো, এখানে 0.1 দিতে হবে, কারণ লাংসে ডাইরেক্টলি আমি দিচ্ছি, অন্য কোথাও অন্য যাচ্ছে কোথাও না, না। লাংসে দিচ্ছি, যা দেবো তার 30% ঢুকবে, সো আমি 100 দিলাম, 30 ঢুকবে, এই 30টা লাংসে গিয়ে ডিপোজিটেড হবে, লোকালি কাজ করবে, ঠিক। যেটা পেটে যাবে স্টমাক এটাকে নষ্ট করে দেবে। ক্লিয়ার? এখন এই জায়গাটা লাংসে ঢুকলো, ব্লাডে অ্যাবজর্ব হবে কতটুকু, তার 0.1%, মানে ট্যাবলেট দিচ্ছি মিলিগ্রামে, ইনহেলার দিই মাইক্রোগ্রামে, মানে 1000 ভাগের 1 ভাগ ডোজ, তারও 100 ভাগের 1 ভাগ অ্যাবজর্ব হবে। তার মানে ব্লাডের লেভেল যেটা হবে, এটা ব্লাডের পক্ষে কারোর পক্ষে বের করাই মুশকিল যে কোনো কিছু ব্লাডে গেছে কিনা আদৌ, আনলেস আমি পাগলের মতো এখনকার ইনহেলার যেগুলো ইউজ করা হচ্ছে এক্স্যাক্টলি তাই, সেটাই হচ্ছে। আমি যদি পাগলের মতো হাই ডোজ ইউজ না করি, তাহলে এগুলির সাইড এফেক্ট ইজ নীল, এক্সেপ্ট লোকাল সাইড এফেক্টস। যেটা প্রপার ডোজ আছে, প্রোটোকল অনুযায়ী, যে বয়স অনুযায়ী, যে ওয়েট অনুযায়ী যা ডোজ আছে, এটা যদি আমি না ভাঙি, আচ্ছা, এবং আমি লাইফ লং দিই, কিচ্ছু হবে না পেশেন্টের, কোনো সাইড এফেক্ট হবে না। এবং তবু একটা কথা বলি, লাইফ সায়েন্সে 100% বলে কিছু কথা হয় না, বাট ক্রেডিবল এভিডেন্স যেটা আছে যে কিছু হয় না। এখন 10 লক্ষে একজনের হতে পারে, তার জন্য সবাইকে ফাঁসি দেওয়ার কোনো মানে হয় না। সো এই যে একটা ভীতি স্টেরয়েড সম্বন্ধে, এটা আনফাউন্ডেড, এটা মানে জানে না এই জন্য ভীতি, অজ্ঞানতার ভীতি এটা। আনফর্চুনেট ব্যাপারটা হলো, মানুষ ওই আনপড় লোকেরা যারা জানে না তাদেরই বিশ্বাস করে, আমাদের করে না। তাদের কপাল খারাপ থাকলে কিছু করা থাকে না। আমি তো পেশেন্টদের সোজা বলি, ভাই সব চিকিৎসা করা যায়, খারাপ কপালের চিকিৎসা হয় না। কপালের চিকিৎসা হয়। তুমি যদি আমাকে বিশ্বাস না করো, ব্যাড লাক, কিছু করতে পারবো না। আর এই অ্যাজমা কতটা ভয়াবহ হতে পারে, মানে এই অ্যাজমা থেকে মৃত্যু কি হতে পারে, মানে কিরকম আমি আনট্রিটেড থাকলে? আনফর্চুনেট একটা স্টেটমেন্ট দিই, পৃথিবীতে লার্জেস্ট ডেথ ফর অ্যাজমা ভারতে। আচ্ছা, সেটা কেন, মানে আনট্রিটেড থাকে Untreated, বা untreated থাকে। যেটা সঠিকভাবে ফলো হয় না প্রপার প্রোটোকল? ট্রিটমেন্ট হয় না। এখনো 1% অফ পেশেন্টস ইন্ডিয়াতে প্রপার ট্রিটমেন্টে নেই। আচ্ছা, 100 জনের মধ্যে একজনও প্রপার ট্রিটমেন্টে নেই ইন্ডিয়াতে। অনেকগুলি কারণ আছে, আমি তো বললাম ডাক্তারদের মনেও কনফিউশন আছে, কারণ মার ট্রেনিং এমন বস্তু, এটা এমডি করলেও যায় না, মাথা থেকে যায় না। বিশেষ করে জন্ডিসের ব্যাপারে এখনো কুসংস্কার যেমন আছে, এটার ব্যাপারে এই ধরনের কুসংস্কার আছে। এই কুসংস্কারটা এত স্ট্রং, যেটাকে ওভারকাম করা কঠিন। এবং একটু বয়স বাড়লে সুবিধা হয়, ধমকালে টমকালে মানুষ বিশেষ মাইন্ড করে না, এই জন্য এখন আমার পক্ষে সুবিধা। আগে আমি যখন স্টার্ট করি অ্যাজমা ট্রিটমেন্ট, ইট ওয়াজ এ টাফ টাইম। বোঝানোটা একটা আরে বাবা, গালাগাল খেতে হয়েছে পেশেন্টের, মাইরা লেবেন আমার পোলারে। দিস ইজ হাউ ইট ওয়েন্ট, বাট উই কন্টিনিউড পারসিস্টেন্ট করতে 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 এখন লোকে নিজেই খুঁজে আমার কাছে আসে ইনহেলার নেওয়ার জন্য। চেঞ্জিং, এন্ড একটা ওয়েভ যখন আসে চেঞ্জ, গ্র্যাজুয়ালি উইল কাম, যত আসবে তত ভালো। কারণ এখনো ভারতের রেকর্ড যেটা, 1% অ্যাজমা পেশেন্টও প্রপারলি কন্ট্রোলড না। আচ্ছা, এমনকি যারা ডাক্তারের কাছে যায় তারাও না, তারাও কন্ট্রোল, কারণ ওই ডাক্তাররাও প্রোটোকল অনুযায়ী দিচ্ছে না। আর তবু ডাক্তারের ব্যাপারে বা আপনাদের প্রফেশনের যেটাতেই, যেই মুহূর্তে আপনার মাথায় ঢুকবে যে আমি জানি ইউ আর ডেড, আচ্ছা, আপনি নিউজ মিডিয়াতে আছেন, অ্যাঙ্করিং করছেন, দ্য মোমেন্ট ইউ ফিল কি অ্যাঙ্করিং এর শব্দ আমি বুঝি, শেষ, ইউ আর ফিনিশড অ্যাজ অ্যান অ্যাঙ্কর, ইউ আর ডেড, আর প্রোগ্রেস হবে না, ওইখানেই থাকলেন। সবসময় স্বীকার করতে লাগবে যে আমি অনেক কিছুই জানি না, তখন জানার ইচ্ছেটা জাগবে। অন্য একজন অ্যাঙ্করকে দেখলে কি করছে, হোয়াট ইজ ইট ডুইং, কিভাবে অ্যাটেনশনটা আনছে সে, কিভাবে, এমনি প্রত্যেকটা প্রফেশনেই তাই, ডাক্তারিতে তো খুব বেশি। কন্টিনিউয়াসলি না শিখতে থাকলে প্রত্যেক বছর পাল্টায়, প্রত্যেক বছর নতুন প্রোটোকল বেরোয়। গতবার যেটা খুব ভালো মনে হয়েছিল, এবার দেখা গেল এটা খারাপ, কারণ একটা কমপ্লিকেশন দেখা গেছে, তো প্রম্পটলি এটা চেঞ্জ করা হলো, মানে আপডেটেড থাকতে হবে। আমি খবর রাখলাম না, তাহলে হবে না। তারপরে ওই যে বললাম অ্যাজমা এন্ড সিওপিডি তে কনফিউশন, ঠিক, রেগুলার দেখি, রেগুলার
ত্রিপুরাতে রেগুলার প্রেসক্রিপশন এটা দেখা যায়। আরেকটা সিস্টেম যেটা ত্রিপুরায় খুব চলে সেটা হলো কপি পেস্ট। কপি পেস্টটা এরকম যে সর্বপ্রথম যিনি যাহা করিয়াছেন এরপর সবাই তাহা করিবে। আচ্ছা, মানে প্রথম জীবিতে কোনো ডাক্তার এসে হয়তো বাইরের কেউ এসে একটা শ্বাসকষ্টের রোগীকে একটা পার্টিকুলার নেবুলাইজেশন দিয়েছে, তারপর থেকে কপি পেস্ট কপি ফ্রম ধর্মনগর টু সাবরুম সবাই ওই কম্বিনেশনে লিখছে। আচ্ছা, সে বাচ্চাই হোক বড়ই হোক যেই হোক, বাচ্চাদের দেওয়া যায় কি না দেওয়া যায় কেউ খবর রাখছে, কপি পেস্ট। ডাক্তারকে এরকম ভাবে করা যায় না, সরি। আচ্ছা, অ্যাংজাইটির সঙ্গে এই অ্যাজমা অ্যাটাক বা শ্বাসকষ্টের কি যোগাযোগ আছে? আদৌ কি আছে কোনো যোগাযোগ? আছে, ডেফিনেটলি। এনি স্ট্রেস ক্যান প্রেসিপিটেট অ্যান অ্যাটাক, এনি স্ট্রেস। আচ্ছা, আবার অনেক সময় স্ট্রেস রিলিভ করে দেয়, ইয়েটাকে শ্বাসকষ্ট কমিয়ে দেয়, কমিয়ে দেয় স্ট্রেস। আচ্ছা, উল্টোটাও হয় তাহলে? ডিপেন্ড। অ্যাড্রিনালিন সিক্রেশন যদি বেশি হয় তখন অ্যাড্রিনালিন ইজ এ গুড ড্রাগ ফর ব্রঙ্কোডাইলেশন, লাংসটাকে খুলে দেয়। এই ফাঁকে মনে পড়লো হিন্দি সিনেমার কথা। হিন্দি সিনেমার একটা খুব ব্যাড এফেক্ট আছে অ্যাজমার উপরে। তারা দেখায় যে পেশেন্টের যখনই শ্বাসকষ্ট হয় তখন সে নিচ্ছে। ডিম্পল কাপাডিয়া এরকম করতে করতে মরে গেল, তাকে দিল না এটা, এন্ড শি ডাইড। ভেরি ব্যাড ট্রেনিং। আমরা যে ট্রিটমেন্টটা করি এটাতে দুটা কম্পোনেন্ট আছে। আচ্ছা, একটাকে বলে রিলিভার, একটাকে বলে কন্ট্রোলার। আচ্ছা, রিলিভার হলো যখন প্রবলেম হবে তখন দেওয়ার জন্য, আর কন্ট্রোলার হলো রোগটা না হতে দেওয়ার জন্য। আচ্ছা, কন্ট্রোলার আপনাকে নিয়মিত নিতে হবে। আচ্ছা, যেহেতু আমরা খুব হাই ডোজ দেই না, এই জন্য মাঝে মাঝে হয়তো ব্রেক থ্রু হতে পারে, এই জন্য রিলিভারটা দিয়ে দিই। তাহলে কি সেটার সেখানে কি তাহলে দু রকমের ইনহেলার দেওয়া হয়? করি না আমরা এখন। আমরা দুরকম করলে সবসময় কি হয়, যেটাতে ইমিডিয়েট রেসপন্স হয় ওইটা রাখে আর বাকিটা ফেলে দেয়, বাকিটা আর ইউজ হয় না। ইউজ হয় না। সো এখন আমরা এটাকে বলি স্মার্ট ইনহেলার টেকনিক। একটার মধ্যেই সব থাকে, দরকার পড়লে এটাই একটা নাও। আচ্ছা, এতে করে দেখা গেছে যে আলটিমেট রেজাল্ট ইজ বেটার। আমি একটা ক্যাপসুলেই দুরকম ওষুধ মিক্স করে দিলাম, কন্ট্রোলার এন্ড রিলিভার। আচ্ছা, এমনি তো অনেক ক্লাসিফিকেশন আছে, কিন্তু এই কথাটা বোঝা উচিত যে কন্ট্রোলার মেডিকেশন বহু বছর নিতে লাগে, কারো কারো ক্ষেত্রে লাইফ লংও নিতে লাগতে পারে। আমি তো লিখে দিই 100 ইয়ার্স। কতদিন? 100 বছর। 100 বছর বাঁচতাম না, তাহলে 99 পর্যন্ত থাক। অনেক সময় দেখা যায় 4-5 বছর পরে আর লাগে না, নাও লাগতে পারে। কিন্তু তার মানে এই না যে ডিজিজটা গেছে। অনেক দিন, সাপোজ আমার সঙ্গে এই অ্যাঙ্করের খুব ঝগড়া, দেখা হলেই ঝগড়া। এখন যদি 15 বছর দেখা না হয়, তাহলে দেখা হলে কিন্তু তখন পুরনো বন্ধুর মতো ব্যবহার করবো। কারণ মাঝখানে দেখা হলেই ঝগড়া, দেখা হয় না তো, তাহলে রিয়েকশনটা দেখা হলে যে রাগ উঠতো এটা কমবে আস্তে আস্তে। কমবে। আমি যদি এই অ্যালার্জেনটাকে সরিয়ে রাখি অনেকদিন, টাচ করতে না দিই, মাঝখানে একটা ব্যারিয়ার দিয়ে দিই, কাঁটা তারের বেড়া, এদের দুজনের দেখা হয় না 15 বছর 5 বছর, ততদিনে এদের ঝগড়া মিটে যাবে। এরপর যদি দেখাও হয় কি রে দেল ওয়াক হবে, এরকম হয়। 5-6 বছর ট্রিটমেন্ট করার পরে যদি গ্রাজুয়ালি উইথড্র করি, অনেক সময় দেখা যায় ওষুধ লাগছে না। বাট ডাজ নট মিন যে তার কোনোদিন লাগবে না। হয়তো কোনোদিন ভাইরাল ইনফেকশন হল, আবার শ্বাসকষ্ট, আবার হাসপাতালে হতে পারে। মাঝখানে কিছুদিন ওষুধ ছাড়া থাকতে এটাও তো আরাম, একটা মনটা তো ভালো থাকে। একটা বিষয় যেটা হয়, যেটা আপনি বলছিলেন যে দুটো রকমের হলে একটা সমস্যা, যে যেটা মানে শুধু প্রয়োজনের সময় নেবে আর যেটা রেগুলার সেটা হয়তো বাদ পড়ে যায়। আমরা আগে করতাম এটা, দিতাম। ডোজেজের ব্যাপারেও তো এমন রয়েছে যে রেগুলার হয়তো কারোর দুবেলা দেওয়া রয়েছে, চিকিৎসক বলেছেন দুবেলা নিতে, তারপর দেখা যায় অনেকদিন নিতে নিতে কিছুটা রিলিভড আছেন সেই রোগী, তারপর দেখা যায় অ্যাটাক হলে তখনই নিচ্ছেন আর নিচ্ছেন না। কষ্ট পাবে, কষ্ট পাবে। আমি তো পেশেন্টদের একটা কথা বলি, ফর গডস সেক অ্যাটলিস্ট এই চিকিৎসাতে আপনি আমার চাইতে বেশি ভালো জানেন না, এটা স্বীকার করা ভালো। আমি যদি বলি এটা 15 বছর নিতে লাগবে, আমার 1 পয়সারও লাভ হবে না আপনি 15 বছর নিলে, বরং আমার ক্ষতি হবে। কি ক্ষতি? আপনার কি ক্ষতি? আপনি আসবেন না আমার কাছে, আমার ক্ষতি। আমি যদি হাফ 3 মাসের ওষুধ দিই, 3 মাস পর পর আপনি ওষুধ বন্ধ করবেন আর আমার কাছে আসবেন, আমার তো লাভ। সো ইট হ্যাজ নো মিনিং। ঠিক আছে? পেশেন্ট যদি নিয়মিত ওষুধ নেয়, ডাক্তারকে ফোনেও হাই বলতে পারে, আর দরকার নেই কিছু দেখাও। অনেক পেশেন্ট আছে আমার যাদের আমি প্রায় ক্লাস 4-5 দেখেছি, তাদের বলেছি বেটা বন্ধ করবি না, বাবা যেদিন ওষুধ বন্ধ করবে ঘরের কোনায় বসে থাকবি ভাত না খেয়ে, ওষুধ না দিলে ভাত খাবো না। এবং তাদের বলেছি হায়ার সেকেন্ডারি ভালো করে পাশ করার পরে যখন ব্যাঙ্গালোর পড়তে যাবি, আমার সঙ্গে দেখা করে যাবি। প্লেন্টি অফ বয়েজ কেম টু মি। আচ্ছা,
6 বছর 7 বছর ফার্স্ট ক্লাস আছি, ব্যাঙ্গালোরে যেতেছিলাম। আমরা কোভিডের ভালো পরে, লাগে। আপনি কোভিডের কথা বলছিলেন, স্টেরয়েডের ইউজের কথা বললেন, কোভিডের পরে আমরা দেখেছি যে ফুসফুসে, যেটা আমরা শুনেছি বিভিন্ন জায়গা থেকে জেনেছি যে ফুসফুসের উপর একটা প্রভাব পড়েছে। তো কোভিডের যাদের একবার হয়তো কোভিড হয়ে গেছে, তাদের কি এই শ্বাসকষ্ট হওয়ার একটা চান্সেস বেশি থাকে বা এফেক্টটা বেশি হয়? দেখা গেছে যাদের অ্যাজমা রোগী যারা রেগুলার স্টেরয়েড নিত তাদের উপরে কোভিডের এফেক্ট কম হয়েছে, দে ওয়ার বেটার অফ। আচ্ছা। আর কোভিডের জন্য যাদের লাংস ড্যামেজ হয়েছে অ্যান্ড রিকভার্ড, দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে সেই লাংসটা কিন্তু রিপেয়ার হয়ে স্লোলি নর্মালে চলে আসছে, বাট কিছু কিছু ক্ষেত্রে কাশি থাকছে একটু। আচ্ছা, এই শ্বাসকষ্টে কখন হসপিটালাইজেশনের প্রয়োজন হয় বা হতে পারে কি কখনো? অ্যাবসলিউটলি, যদি আপনি কন্ট্রোলার মেডিসিন রেগুলার না ইউজ করেন তাহলে রিপিটেডলি হাসপাতালে যেতে লাগবে, রিপিটেডলি যেতে লাগবে হাসপাতালে। কারণ শ্বাসকষ্টটা এত বেড়ে যাবে যদি কন্ট্রোলে না থাকে, তখন অক্সিজেন দেওয়া, ইন্ট্রাভেনাস ইনজেকশন, নেবুলাইজেশন ছাড়া কন্ট্রোলই করা যাবে না। আচ্ছা, তো একটা বিষয় যেটা আমাদের সাধারণত দেখা যায়, অনেক সময় হয় কি পেশেন্ট নিজে বুঝতে পারে না যে কখন তার সিরিয়াস অবস্থা। কোন পেশেন্ট হয় কি অনেক সময় বেশি হচ্ছে কিন্তু তারপরেও মনে হয় যে না আমি ইনহেলারটা নিয়ে নিই, হয়তো ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো একটা পেশেন্ট কখন বুঝতে পারবে বা তার পরিবারের লোকেরা কখন বুঝতে পারবে যে এখন আর হচ্ছে না ইনহেলারটা নিয়ে, এখন নিয়ে যেতেই হবে হাসপাতালে? কিভাবে সেটা লক্ষ্য রাখা খুব বা কি ডিফিকাল্ট, দেখা? এইভাবে খুব ডিফিকাল্ট বলা যে প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে, কিন্তু আমার সাজেশন যেটা, কি ডোন্ট ওয়েট ফর দ্য লাস্ট মোমেন্ট। আচ্ছা, শেষ মুহূর্তে যাবো এই চেষ্টাটা না করলেই ভালো। শ্বাসকষ্ট যদি বাড়ছে, গো টু এনি ডক্টর। এই একটা ব্যাপারে সব ডাক্তারই একমত হবে, দেখলে নেবুলাইজ করবে, না কমলে ভর্তি করবে। আচ্ছা, একটা নেবুলাইজেশনের পরে যদি না কমে, কোনো ডাক্তার পেশেন্টকে ছেড়ে দেবে না। দ্যাট ইজ দ্য টেস্ট। কষ্টটা হচ্ছে, নেবুলাইজ করে দিল একটু, যেটা দিয়ে করুক, যা খুশি দিয়ে করুক, কমবে। যদি কমে ঠিক আছে, বাড়ি যান, ওষুধগুলি নেন, ট্যাবলেট দিয়ে দিল। যদি না কমে, কিন্তু ইউ মাস্ট গো টু এ ডক্টর। ওই ডিসিশনটা নিজে না নেওয়াই ভালো। যখন দেখছি বাড়ছে শ্বাসকষ্ট ইনহেলার নেওয়ার পরেও, বেটার টু গো কনসাল্ট সামবডি। কারোর সঙ্গে দেখা করে, সে লোকালি আপনার প্রাইমারি হেলথ সেন্টারের ডাক্তার যেমন, তাদের কাছেও নেবুলাইজার আছে, সেই নেবুলাইজার দিয়ে করবে। যদি দেখে নেবুলাইজারে কাজ হচ্ছে না, সেই ডাক্তারই বলবে ভর্তি হয়ে যান এখন। আচ্ছা। তো নেবুলাইজেশনের কথা আপনি বলছেন, নেবুলাইজেশন প্রক্রিয়াটা কি সেটা যদি একটু বলেন। ইনহেলারে যেমন নিজে একটা চেষ্টা করতে লাগে, ইনহেলেশন টেকনিক আছে। নেবুলাইজেশনে কি হয়, মেশিনটা প্রডিউস করে এক ধরনের মিস্ট তৈরি করে, যেটাতে ওষুধটা থাকে, জলের সঙ্গে ওষুধ মেশানো থাকে। শ্বাস নিলেই মিস্টটা ভেতরে ঢোকে। সো একটা বড় অ্যামাউন্টের ওষুধ আমরা একসঙ্গে দিতে পারি। আচ্ছা, আর ওষুধ ঢুকছে এটা কনফার্ম, কারণ সে যতবার শ্বাস নেবে ওষুধ ঢুকবে। আচ্ছা, সুতরাং ওইটাতে আমরা শিওর থাকি যে কিছু না কিছু ওষুধ যাচ্ছে। মানে সেটা তাহলে মানে চিকিৎসক নিজে করছেন, মানে সেটা ইমিডিয়েট যদি রিলিফের প্রয়োজন হয় বা সিরিয়াস কন্ডিশন হঠাৎ করে হয়ে যায় তখন সেটা তখন না, এটা তো এমনিতে এখন তো হোম নেবুলাইজেশনে করি। খুব এন্ড স্টেজ যারা পেশেন্ট আছে, খুব সিরিয়াস যাদের কন্ডিশন, বিশেষ করে সিওপিডিতে, তাদের আমরা হোম নেবুলাইজেশন দিই, বাড়িতে 2 বেলা নেবুলাইজ করে ওষুধ। আচ্ছা, তো আপনি একটু আগে বলছিলেন যে নেবুলাইজেশন অনেকে হয়তো করছেন, যে যখন সমস্যা হচ্ছে তখন গিয়ে করছেন, ইনহেলার হয়তো নিচ্ছেন না বা এটা তো আছেই। হ্যাঁ হ্যাঁ, নেবুলাইজেশন নর্মালি ইমার্জেন্সিতে করা হয়, কিন্তু যাদের কনস্ট্যান্ট ইমার্জেন্সি আছে তাদের তো 2 বেলাই দিচ্ছি। এটা তো ইমার্জেন্সি, আমি নেবুলাইজ না করলে তো ঠিক হবে না, ইনহেলার তো নিতে পারছে না ভেতরে, সেই ভাইটাল ক্যাপাসিটি এরকম নেই। তো যাদের এই শ্বাসকষ্ট আছে, শীতের দিনে আপনি বললেন যে টেম্পারেচারের প্রভাবটা নেই, প্রভাবটা হচ্ছে অন্য কিছুর, ডাস্ট এবং অন্যান্য বিষয়, পোলেনগুলো রয়েছে। এরকম না, আমি আবার বলি, কোনো কিছুই অ্যাবসলিউট না। আচ্ছা, এখন এই টেম্পারেচার না, সাডেনলি খুব কোল্ড এয়ার যদি ঢোকে, এটা একটা ইরিটেন্ট। আচ্ছা, হঠাৎ করে রাত্রি 3টার সময় বাজারে বেরিয়ে গেলাম, কোল্ড এয়ার ঢুকলো, এটা ইরিটেন্ট। এটা রাগ করলেও যদি হয় তাহলে সেই ইরিটেন্টেও হবে। আচ্ছা, এনি টাইপ অফ ইরিটেন্ট, ইরিটেন্ট যদি লাংসে ঢোকে, স্টিমুলাস হয়, করবে। কোল্ড এয়ার এরকম একটা। কিন্তু ইন জেনারেল ঠান্ডা পড়লে হয়, এটা একটা কনসেপশন, যেটার সঙ্গে সারা বছর তাহলে কি হয়, শ্বাসকষ্টের রোগী থাকে না গরমের দিনে। ত্রিপুরা তো 2 মাস ঠান্ডা, বাকি সময়টা আমি কি করি? ঠিক। অনেকের গরমের দিনে যেটা শোনা যায় যে বেশি হয়, অনেকের বেশিও দেখা হয়। যায়। কিন্তু গরমের দিনে এই যে কনসেপ্টটা থেকে কি হয়, গরমের দিনে ওষুধ নেওয়া বন্ধ করে দেয়, হ্যাঁ, তখন সিরিয়াস হয়ে যায়। আমার তো গরমকালে হয় না। মানুষ নিজেকে নিজে বোকা বানায়, তারপরে বিপদে পড়ে। এই সময়ে কিভাবে থাকা উচিত একজন পেশেন্ট যার
শ্বাসকষ্ট আছে, ওষুধ তো নেবে, তার পাশাপাশি কি কি বিষয় থেকে তার নিজের সতর্ক থাকা উচিত? সতর্ক শুধু আমি বলি সতর্ক থাকা উচিত যে এই যে কম্বল লেপ যেগুলি বের করবে এগুলি রোদে দিতে লাগে, ডাস্টিং করতে লাগে। আচ্ছা এবং যাদের খুব বেশি অ্যালার্জিক রাইনাইটিস থাকে তাদের উচিত একটা সাদা এক্সট্রা কাপড় রাখা, বেডশিট, আচ্ছা যেটাই লেপের উপরে বা কম্বলের উপরে দিয়ে যেটাকে মুখটা ঢাকবে ওইখানে যাতে সাদা ক্লিন কাপড়টা থাকে, তাহলে ইরিটেশন ডাইরেক্ট কন্ট্যাক্টে যাতে। আচ্ছা কারণ এই 8 মাস 9 মাস এটা বাক্সে বন্ধ ছিল, এটাতে পোকা ডিম হবে, সব হবে, নোংরা হবে, এটা ডাস্টটা প্রথমে আমরা টানি তারপরে অ্যাটাক হয়, কারণ এটাতে অ্যালার্জেনটা থাকে। একদম। তো এই এই শ্বাসকষ্টের জন্য বাড়িতে আমরা কি এক্সারসাইজ, যোগা যেগুলো অনেকেই করে থাকেন, তো সেটা কি কোনো সাহায্য করতে পারে কমানোতে গ্র্যাজুয়ালি? যোগা তো আমি এক্সপার্ট না, আমি জানি না হাউ ইট হেল্পস, বাট যোগা তো ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড অ্যাজ এ হেলথ বেনিফিট সিস্টেম। এনিথিং যেটা আপনার স্বাস্থ্যকে ভালো করবে, এটা শরীরের অন্য যে কোনো রোগকেই সে হেল্প করবে। আচ্ছা যে কোনো রোগী, ব্লাড প্রেশারই হোক, ডায়াবেটিসই হোক বা ক্রনিক ডিজিজই হোক, আপনার ইমিউনিটি সিস্টেম, আপনার বডি স্ট্রেংথ, আপনার ভাইটালিটি যদি বাড়ে, হেল্প করবে। ডাইরেক্টলি এই রোগের জন্য এই ব্যায়াম, এগুলি ঠিক এভিডেন্স বেসড না। আচ্ছা আচ্ছা কিন্তু ইন জেনারেল আমি যদি হাঁটি, আমার কি শুধু সুগার কমে? আমার তো উইকনেসও কমে, আমার মাসেল পাওয়ার বাড়ে, আমার মন ভালো থাকে। এগুলির সঙ্গে ডাইরেক্টলি রোগের লিঙ্ক না, দ্য হোল বডি ফিলস বেটার, সমস্ত শরীরটাই ভালো থাকে। হ্যাঁ, আমার প্রেশারটাও ভালো থাকে, আমার সুগারটাও ভালো থাকে এক্সারসাইজ করলে। ওইভাবে এক্সারসাইজ করলে আমার লাংসের মাসেলগুলিও ভালো থাকবে, সো আমার ফুসফুসও ভালো থাকবে। সো এরকম আছে, কিন্তু ডাইরেক্টলি এটা করলে এটা, এগুলিতে এভিডেন্স ছাড়া কথা বলা ঠিক না। ঠিক ঠিক। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে যাদের শ্বাসকষ্ট আছে বা যারা শ্বাসকষ্টে ভুগছেন, তাদের আমরা প্রায় সময় শেষের দিকে চলে এসেছি, আপনার কি বার্তা থাকবে, কিভাবে থাকা উচিত তাদের? বার্তা একটাই, যে কাজটা আমি জানি না সেই কাজটা আমার করা উচিত না। আচ্ছা আপনার শ্বাসকষ্টের রোগ আছে, আপনি এটার জন্য পিসিকে জিজ্ঞেস করলেন, পিসেমশাইয়ের বন্ধুর দাদাকে জিজ্ঞেস করলেন, অমুক বাবুকে জিজ্ঞেস করলেন, উনি তো পিএইচডি ফিজিক্সের জিজ্ঞেস করলেন। ননসেন্স, এগুলি কোনো মানে হয় না। জিবি হাসপাতালে একটা চেস্ট ক্লিনিক আছে, 4-5 জন চেস্টের স্পেশালিস্ট আছে, সেখানে শ্বাসকষ্ট হলে যান, তারা স্টাডি করবেন, স্পাইরোমেট্রি করবেন, টেস্ট করবেন, ডিসাইড করবেন আপনার কোন ওষুধটা দরকার, সেটা রেগুলারলি নেন, দ্যাট ইজ দ্য ট্রিটমেন্ট। আর মাঝখানে নিজের বুদ্ধি ব্যবহার করবেন না, প্রাইমারি কথা। 4 বার কইছে, 3 বার নিলে হবে, নো নো, যা লেখা আছে সেটাই, আর কিছু না। ভালো থাকবেন। যেই মুহূর্তে নিজের বুদ্ধি ব্যবহার করবেন, আবার হাসপাতালে রাত্রে 3টার সময় হাজির হবেন। অর্থাৎ চিকিৎসকের কথা পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করতে লাগবে। প্রোটোকল আপনি এবং এটা যেটা খুব বলছেন, ইজি, খুব ইজি। আপনি এই যে নাকে জল পড়ে বছর পর বছর, ট্রিটমেন্টটা কি? সকালে ওঠার পরে 1 ফোঁটা ওষুধ এখানে, 1 ফোঁটা ওষুধ এখানে, বাস। এর চাইতে সহজ কিছু হয় পৃথিবীতে? এটা করতে রাজি হয় না। নেব না, নেব, ওই পচে থাকো, কি হবে? ইউসি, ব্রেনে যদি এসব গন্ডগোল থাকে তাহলে তো চিকিৎসা হয় না। সকালে উঠে 1 ফোঁটা এখানে, 1 ফোঁটা নিলে যদি আমার এতগুলি কমপ্লিকেশন কম থাকে, কোনো সাইড ইফেক্ট ছাড়া, তারপরেও যদি আমি না নিই, তাহলে গড হ্যাজ প্রবাবলি পানিশড মি, আই ক্যানট এস্কেপ। করে অনেক লোক, আমি বলি ঠিক আছে তোমার কপাল রে ভাই, কিছু করার নেই আমার, ইউ সাফার, কষ্ট পাও, কিছু করার থাকে না। এত সিম্পল। অন্যান্য রোগের তুলনায়, ডায়াবেটিসের তুলনায়, এর তুলনায় এটা ট্রিটমেন্ট মেথডটা এত সিম্পল, তারপরেও ফলো না করলে তো আমি বলবো কপাল খারাপ, কিছু করার নেই। তাহলে ইনহেলার নিয়ে যে একটা আপনি বলছিলেন সুপারস্টিশন আছে, একটা জড়তা আছে মানুষের, ওই সুপারস্টিশনের কারণটা আমি বলি, কারণ আমার বাবার সময় ইনহেলার ছিল না, দ্যাট ইজ দ্য অনলি রিজন। আচ্ছা আচ্ছা। যেমন আমার বাবা স্কুলে থাকতে কোনোদিন ইলেকট্রিসিটি দেখেননি। হ্যাঁ, তিনি যখন এসডিএম ছিলেন তখন বাবার অফিসের উপরে ছিল পাংখা। পাংখা মানে এত বড় একটা কাঠের গদার মধ্যে কম্বল, হাতের কাজ করা কম্বল টম্বল কারিগরি করা থাকতো, বাইরে একজন পাংখা পুলার থাকতো, পাংখা পুলার নাম ছিল, চাকরি ছিল একটা, সে পাংখা পুল করতো আর ওইটা টানতো, এই ছিল ফ্যান। সুতরাং বাবা বলতেন এই ইলেকট্রিক ফ্যানের নিচে বেশি ঘুমোতে নেই। কারণ কি? তিনি ছোটবেলায় এটা দেখেননি। আমরা ছোটবেলায় ইলেকট্রিক ফ্যান দেখেছি, আমরা এসিকে ভয় পেয়েছি। আমার ছেলে মেয়েরা এসি প্রথম থেকে দেখেছে, তারা অন্য কিছুকে ভয় পাবে যেটা দেখেনি, যেটা আসবে। সিম্পলি এই কারণে ইনহেলার আগে ছিল না,
এখন নতুন এসছে সুতরাং ভয়ঙ্কর, অন্য কোনো কারণ নেই এটা। আর আরেকটা আমি বলি, এটা একটু ঠাট্টার ছলেই বলি, আমাদের এক হেডমাস্টার ছিলেন, প্রচন্ড রাগ উঠত আমার, মিশ্রা স্যার, বিহারের ভদ্রলোক, আমাদের হেডমাস্টার ছিলেন। সারাটা দিন বারান্দায় বারান্দায় ঘুরতেন, কোন ক্লাসে টিচার আসেনি তিনি গিয়ে ঢুকবেন, আমরা যে একটু ফুর্তি করবো সেটাও এলাউড না, সেই ক্লাসে ঢুকে তিনি সাবজেক্ট জানেন না, অন্য একটা সাবজেক্ট আধা ঘন্টা পড়িয়ে গল্প করে যাবেন, কিন্তু খুব সিনসিয়ারলি প্রত্যেকটা ইয়ে করতাম। আমরা খুব রাগ করতাম। এখন বুঝি হি ওয়াজ এ গুড ম্যান, ঠিক না? আমরা অনেক সময় ভালো জিনিসের উপর রাগ করি বেশি, খারাপ জিনিসের রাগ হয় না। দোকানদার যদি বিষাক্ত ওষুধ দেয় কোনোদিন রাগ করে না। আপনি অনেকবার পত্রপত্রিকায় দেখবেন ডাক্তারের এই চিকিৎসার পরে রোগী মরে গেছে, বিপদ হয়ে গেছে, 50% লোক দোকান থেকে ডাইরেক্টলি ওষুধ কিনে খায়, তাদের কিছু হয় না কেন? তাদের কোনো রিপোর্ট কোনোদিন দেখেছেন যে দোকান থেকে ওষুধ খেয়ে কেউ মরে গেছে? নো, কারণ তারা মরার আগে ডাক্তারের কাছে যায়, ওখানে গিয়ে দোষটা দেয়। মানুষ যখন নিজে কিছু করে তখন ব্লেমটা অন্যের ঘাড়ে দেয়, আর অন্য করলে তো আছেই। ইনহেলারটাকে নিয়ে এই ধরনের কুসংস্কার, রেগুলার এই ধরনের প্রোগ্রাম করুন, রেগুলার প্রচার করুন, এবং তবু আমি বলছি আজকে থেকে 20-25 বছর আগের তুলনায় এখন অনেকটা বেটার হয়েছে, অ্যাকসেপ্ট করছে মানুষ। ঠিক, অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। দর্শক বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে ছিলেন ডক্টর অশোক সিনহা, এবং আজকে আমরা শুনলাম শ্বাসকষ্ট নিরাময়ের উপায়, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে বিস্তারিত আমরা জানলাম, এবং বিভিন্ন সুপারস্টিশন, বিভিন্ন যে আমাদের জড়তা রয়েছে সেগুলো নিয়েও ডাক্তারবাবু কথা বললেন, এবং স্বাভাবিকভাবেই চিকিৎসকের যে কথা, চিকিৎসকের যে চিকিৎসা পদ্ধতি, সেটা অবশ্যই আমাদের মেনে চলতে হবে। আবারও ধন্যবাদ আপনাকে ডাক্তার অশোক সিনহা, এবং তিনি ছিলেন এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে। আজকের এই বিশেষ টক শো এখানেই শেষ করছি। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।